বিবিএ সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দীর্ঘ প্যান্ডামিকের কারণে আমরা অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা ধারাবাহিকভাবেই তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা সাবজেক্টে একটা সিকোয়েন্স মেনটেন করে চলছি। যেমন আমরা যে টিচার যে পেপারটা পড়াচ্ছি সেই পেপারটাই ক্রমান্বয়ে পড়ানোর চেষ্টা করছি। যেমন আমি প্রিন্সিপালস অফ ফিন্যান্সের আমাদের এর আগে কস্ট অফ ক্যাপিটালের চ্যাপ্টার অনেকগুলি ক্লাস নিয়েছি। আবার শুরু করেছি ইনভেস্টমেন্ট ডিসিশন চ্যাপ্টার। ইনভেস্টমেন্ট ডিসিশনে তোমাদের পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করানো হয়েছে, এনপিভি ক্যালকুলেশন করানো হয়েছে, এআরআর ক্যালকুলেশন করানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ডিসিশন মেকিংয়ে একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো আইআরআর ক্যালকুলেট করা, অর্থাৎ আইআরআর এর মাধ্যমে প্রজেক্ট সিলেকশন ডিসিশন মেকিংয়ের কাজে ব্যবহার করা। এবং প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আইআরআর কীভাবে কাজ করে তার আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ আইআরআর, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নটা কি? এই শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা রেট। এটা কি রেট? যেই রেটে আমার ইনভেস্টমেন্টের নেট প্রেজেন্ট ভ্যালু আর হচ্ছে আমার ইনফ্লোর নেট প্রেজেন্ট ভ্যালু সমান হবে। যেমন জেনে বলছেন যে অ্যাগ্রিগেট প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লোস ইকুয়াল টু অ্যাগ্রিগেট প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ নেট ক্যাশ ইনফ্লোর অ্যাগ্রিগেট প্রেজেন্ট ভ্যালু এবং নেট ক্যাশ আউটফ্লোর অ্যাগ্রিগেট প্রেজেন্ট ভ্যালুটা যেখানে যেই রেটে সমান হবে সেটাই হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তোমরা একটা রেট সম্পর্কে একটু হলেও ধারণা পাচ্ছ যে এটা একটা রেট বের করতে হবে। কি ব্যবহার করতে হবে? আমাদের ক্যাশ ইনফ্লো অর্থাৎ সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের উপর একটা রেট বের করতে হবে এবং আউটফ্লোর একটা রেট বের করতে হবে। এই ইনফ্লো এবং আউটফ্লো রেট যেখানে সমান হবে সেটাই হবে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন এই ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা কিন্তু মানে আলাদা আলাদা করে যে কোথায় গেলে সমান হবে কোথায় গেলে সমান হবে এভাবে করতে পারবো? এটা তো সম্ভব না। যার জন্য আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ায় বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা এটা বের করার চেষ্টা করব। দ্যাট ইজ যে কীভাবে আমরা একবারে বের করতে পারি যে কোথায় আমার রেটটা শূন্য হবে, অর্থাৎ কত রেটে গেলে আমার এনপিভি। আরও সহজভাবে যদি বলি, যেই রেটে এর আগে তোমাদের আমি এনপিভি করিয়ে দেখিয়েছি যে কখনো পজিটিভ এনপিভি আসে, নেগেটিভ এনপিভি আসে, তাহলে যেহেতু পজিটিভ এনপিভি আছে এবং নেগেটিভ এনপিভি আছে, তাহলে একটা স্টেজ আছে যেখানে এনপিভিটা জিরো। এনপিভির ক্ষেত্রে কি দেখি? যেখানে আমাদের একটা রেট দেয়া থাকে যে ক্যালকুলেট এনপিভি অ্যাট ডিসকাউন্ট রেট 10% or 12% or 15%, হাওয়েভার। আর এক্ষেত্রে কি করতে হবে? আমাকে এমন একটা রেট বের করতে হবে যেখানে এনপিভিটা জিরো হবে। এ বিষয়ে একজন আমাদের ফিন্যান্সের একজন বোদ্ধা ব্যক্তি গ্যারিসন অ্যান্ড নরিন, উনিও বলেছেন যে IRR in that discount rate that will cause the NPV of a project equal to জিরো, অর্থাৎ আইআরআরটা হচ্ছে এমন একটা রেট যেখানে এনপিভিটা জিরো হবে। অ্যাকচুয়ালি এটাই আমাদের মেইন কথা, যে যেখানে আমাদের এনপিভিটা জিরো হবে সেখানেই আমাদের আইআরআর রেটটা ফিক্স হবে, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন। এর চেয়ে কম রেটে আমরা যাব না, অর্থাৎ এর চেয়ে যে পর্যন্ত জিরো করা যায় সেই পর্যন্ত রেট আমরা অ্যাকসেপ্ট করবো। অর্থাৎ যত বেশি আইআরআর রেট বড় হবে তত আমাদের সেটা অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি আমরা একটু দেখি যে মেথডটা কিভাবে, আইআরআর এর মেথডটা কিভাবে বের করা যায়। কোন মেথডে আমরা আইআরআরটা বের করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে পেব্যাক পিরিয়ডের সময় আমি তোমাদের বলেছিলাম যে
পেব্যাক পিরিয়ডে দুই ধরনের থাকে, যে সেম ক্যাশ ইনফ্লো, আবার এক এক বছরে এক এক রকম ক্যাশ ইনফ্লো। অর্থাৎ আমাদের সব কিছুই কিন্তু নির্ভর করতেছে ক্যাশ ইনফ্লোর উপর, এবং এই ক্যাশ ইনফ্লোটা কি বিগত কয়েক বছরের ক্যাশ ইনফ্লো আমাদের দেয়া থাকবে। সেই ইনফ্লোটার উপর ডিপেন্ড করে আমরা পেব্যাক পিরিয়ড বের করি, আমরা এনপিভি বের করি। এখন আমি আইআরআরও বের করার চেষ্টা করবো। তাহলে এখানেও আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো সেম ক্যাশ ইনফ্লো, যদি সেম থাকে তাহলে আমাদের আইআরআরটা হবে সেম ক্যাশ ইনফ্লো। যদি থাকে তাহলে আইআরআরটা কি হবে, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি, সংক্ষেপে আমি লিখি সিএফএটি। অর্থাৎ আমাদের যে পার ইয়ার সিএফএটি থাকবে, সেটা দিয়ে যদি আমরা ইনভেস্টমেন্ট ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব আইআরআর এর একটা রেট পেয়ে যাব, এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে একটা পার্সেন্টেজে প্রকাশ পাবে। আর এই ক্ষেত্রে আর যদি আমাদের একই সমান যদি না থাকে, সাধারণত আমাদের সমান থাকে না, সাধারণত কি হয়, আমাদের ক্যাশ ইনফ্লোটা সমান থাকে না। এক এক বছর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ক্যাশ ইনফ্লোটা এক এক বছর এক এক রকম থাকে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমাকে এটা করতে হবে। ট্রায়াল, এই মেথডটার নাম কি, ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তাহলে এইটা ট্রায়াল অ্যান্ড এরর কেন হলো, অর্থাৎ বারবার আমরা ট্রায়াল দেব যে কোথায় যে আমাদের জিরো হয় রেটটা, এই জন্য ভুল হবে আবার ট্রায়াল দেবো, ভুল হবে আবার ট্রায়াল করব। এই জন্য এই মেথডের নামটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো ট্রায়াল অ্যান্ড এরর মেথডের ক্ষেত্রে আমি কি বলেছি, প্রথমেই বলেছি যে এই মেথডটা আমরা সেখানে অ্যাপ্লাই করব যেখানে আমাদের কি হবে, সেম থাকবে না, অর্থাৎ আমার ক্যাশ ইনফ্লোটা অসমান থাকবে, এক এক বছর এক এক রকম। যেমন প্রথম বছর আমার যদি ক্যাশ ইনফ্লো হয় 20,000, দ্বিতীয় বছর 25, তৃতীয় বছর আবার 18, চতুর্থ বছর আবার 26, অর্থাৎ এক এক বছর এক এক রকম ক্যাশ ইনফ্লো হবে, অর্থাৎ এটা আপ ডাউন করবে, ক্যাশ ইনফ্লোটা আপ ডাউন করবে। সেক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথড বের করবো, মেথডের মাধ্যমে এই রেটটা বের করব। এখন প্রশ্ন হচ্ছে কতবার ট্রায়াল দেবো, কতবার ট্রায়াল দেওয়া যায়, কতবার ট্রায়াল দিলে আমি জিরো পাবো, এটাও তো একটা হ্যারাসমেন্টের বিষয়। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা সাধারণত দেখা যায় যে অঙ্কের ভিতরে আমরা তোমাদের একটা টিপস দিচ্ছি এটা সহজভাবে করার জন্য, যে অঙ্কের ভিতরে এনপিভি করতে বলা হয়, তাহলে এনপিভির জন্য তো তোমাকে একটা রেট দেওয়া থাকবে, সাধারণত 10% or 12% or 15% এই ধরনের রেট থাকে। তাহলে ওই রেটে তো তুমি পেয়ে যাবা একটা এনপিভি। তাহলে সেখানে দেখে নিবা যে পজিটিভ এনপিভি আর নেগেটিভ এনপিভি। সেক্ষেত্রে যদি আমার নেগেটিভ এনপিভি হয় তাহলে আরও ছোট রেট নিয়ে আমি একটা পজিটিভ এনপিভি আনার চেষ্টা করব। অর্থাৎ আইআরআর বের করতে আমার দুইটা এনপিভি লাগবে, একটা হচ্ছে পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি। তাহলে পজিটিভ এনপিভিটা যদি আমি পেয়ে যাই এনপিভি করার মাধ্যমে, তাহলে ওই রেটটা ধরে নিয়ে আরেকটা নেগেটিভ এনপিভি আনার চেষ্টা করব। অথবা যদি নেগেটিভ এনপিভি পেয়ে যাই তাহলে ওই রেটটা ধরে নিয়ে কি করব, আর একটা নেগেটিভ এনপিভি আনার চেষ্টা করব। আর যদি তাও আমার না থাকে, এনপিভি তো আমাকে বলে দেয়া না থাকলো, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে অ্যাজাম্পশন করে নেব। আমি শুরুতে কি করব, 5% দিয়ে শুরু করবো না 10% না 15% না 17%। তাহলে সেই জন্য আমরা কি করব, একটা পে ব্যাক রেসিপ্রোকাল, আমি গত 2 ক্লাস আগে এই টার্মটা বলেছিলাম তোমাদের, পে ব্যাক রেসিপ্রোকাল। এই পে ব্যাক রেসিপ্রোকালের মাধ্যমে আমরা একটা অ্যাজাম্পশন করব যে কোন রেটে গেলে আইআরআর, অ্যাকুরেট আইআরআর হয়তো পাবো না, আইআরআর এর কাছাকাছি একটা রেট পাবো। তাহলে পে ব্যাক রেসিপ্রোকালটা আমি বের করে নিব। পে ব্যাক রেসিপ্রোকাল, পে ব্যাক রেসিপ্রোকালটা হবে অ্যাভারেজ সিএফএটি ডিভাইডেড বাই এনসিও। এভারেজ সিএফএটি ডিভাইডেড বাই এনসিও। এখানে যে রেটটা আমি পাবো এটা হবে আমার একটা অ্যাজাম্পশন করার মতো রেট, যে এই রেট বা এই রেটের কাছাকাছি কোনো রেট নিলে আমি এমন একটা এনপিভি পাবো যেটা আইআরআর এর কাছাকাছি যায়। তারপরে সেই রেটের
রেজাল্ট দেখে যদি সেটা পজিটিভ রেজাল্ট হয় তাহলে আরও ছোটো রেট নিয়ে আরও বড় রেট নিয়ে নেগেটিভ করার চেষ্টা করব। আর যদি নেগেটিভ এন্ট্রি হয় তাহলে আরও ছোটো রেট নিয়ে পজিটিভ করার চেষ্টা করব। এই হচ্ছে আমার মোটামুটি আইআরআর করার পূর্ব প্রস্তুতি বা তোমার থিওরিটিক্যাল ধারণাটা যদি একটু শক্ত করে নাও তাহলে আমি যখন অঙ্কটা করবো বুঝতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আইআরআর এর আবার একটু তোমাদের প্রশ্ন হতে পারে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আইআরআর, এটা একটু তোমরা পড়ে নেবে। তারপরও আমি বলছি যে অ্যাডভান্টেজেস হলো এখানে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়। আগে থেকে আমার ধারণা করা যায় কত % রেট অফ ইন্টারেস্ট হলে আমার প্রজেক্টটা আমি গ্রহণ করতে পারবো, অর্থাৎ পজিটিভ আমি রেজাল্ট পাবো বা আমি লস থেকে আমি অব্যাহতি পেতে পারি, এরকম একটা রেট আগে থেকে একটা ধারণা করা যায়। যদি আনসার্টেনটি না থাকে, রিস্ক তো থাকবেই, আনসার্টেন কিছু না হয় তাহলে আমার সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কম। তো আমাদের বিজনেস অ্যাসপেক্টে মূল কথাই হচ্ছে অর্থাৎ সামাজিক কোনো প্রকার সমস্যা সৃষ্টি না করে একটা কাম্য মাত্রায় প্রফিট অর্জন করা। অর্থাৎ আমাদের কাম্য মাত্রায় প্রফিটের কথা কেন বললাম, এখানে সুপার প্রফিট করা যাবে না, অতি মুনাফা করা যাবে না, যাতে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সমস্যা সৃষ্টি হয় যে অতিরিক্ত মুনাফা করতে গেলে সমাজের এক শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় পণ্য বা প্রোডাক্ট বা সেবা, সেটা আমরা মাথায় রাখবো। অর্থাৎ আমরা কাম্য স্তরে প্রফিট করার জন্য যেটুকু ইন্টারনাল রেট অফ রাখা দরকার আমরা সেইটুকু যাতে অ্যাচিভ করতে পারি সেজন্যই এটা বের করা হয়। আর অসুবিধা হলো এটা একটা ঝামেলাপূর্ণ পদ্ধতি, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে অনেক সময় সাপেক্ষ এবং এটার জন্য খুব এক্সপার্ট লোক লাগে এই আইআরআর বের করার জন্য। অর্থাৎ আমাদের আসলে অ্যাকচুয়ালি অসুবিধার চেয়ে সুবিধাই বেশি, অসুবিধাটা একটু আমাদের কম। এই ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিংয়ে প্রথমেও বলেছিলাম যে আমাদের কোন দুটা পদ্ধতি মোর অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে এনপিভি আইআরআর হচ্ছে আমাদের জন্য মোর অ্যাপ্লিকেবল একটা পদ্ধতি। একটা প্রবলেমের মাধ্যমে আমি তোমাদের এনপিভি এবং আইআরআর দুটি বের করে দেখাবো, সেটার জন্য একটু দেখে নাও, পরে আমাকে মুছে ফেলতে হবে। সেটা হলো যে একটা মেশিনের পারচেজ প্রাইস 2 লাখ, এর সাথে যোগ করেছি ইনপুট ডিউটি 30,000, ক্যারিং কস্ট 7,000, ইনস্টলেশন চার্জ 13,000, তাহলে ইনিশিয়াল কস্ট হয়েছে 2,50,000, যার উপর আমরা ডেপ্রিসিয়েশন বের করবো, আগের ক্লাসেও বলেছি। তার সাথে আমার ওয়ার্কিং ক্যাপিটাল আছে 50,000, টোটাল আমার এনসিও নেট ক্যাশ আউটলে হচ্ছে 3 লাখ। নেট ক্যাশ আউটলে 3 লাখ হচ্ছে, আর ডেপ্রিসিয়েশন আমি কার উপর করবো, এই 3 লাখের উপর না 2,50,000-এর উপর, অবশ্যই 2,50,000-এর উপর। আর ডেপ্রিসিয়েশনকে আমরা কি করব, 2,50,000-কে কি করব, এক্সপেক্টেড লাইফ দ্বারা ভাগ করব। আর যদি স্যালভেজ ভ্যালু থাকে তাহলে আমরা সেটা ইনিশিয়াল কস্ট বা ডেপ্রিসিয়েবল ভ্যালু থেকে স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে তারপরে এক্সপেক্টেড লাইফ দ্বারা ভাগ দিব। আমাদের এই অঙ্কের ভিতরে স্যালভেজ ভ্যালু নাই, তাই আমরা কি করতেছি 2,50,000 ডিভাইডেড বাই 5, অর্থাৎ ডেপ্রিসিয়েশন পাচ্ছি 50,000। এখন আমাকে এইটুকু মুছে তোমাদের টোটাল চার্টটা রেডি করতে হবে। আমি একটা প্রবলেম দেখালাম তোমাদের একটু আগে, যেখান থেকে আমরা এনপিভি আর আইআরআর ক্যালকুলেশন করব। সেই প্রবলেমটা আমার যদিও আমি মুছে ফেলেছি, নিশ্চয়ই তোমাদের খাতায় আছে। এই টেবিলে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যে টেবিলটা হচ্ছে এনপিভি আর আইআরআর বের করার জন্য টেবিল। এর আগের ক্লাসে যেখানে তোমাদের আমি পেব্যাক পিরিয়ড অ্যান্ড এনপিভি বের করে দেখিয়েছিলাম, সেখানে এই ধরনের টেবিল তোমাদের সাথে এই টেবিলের সাথে পরিচয় ঘটেছে এবং সেই টেবিলটা কীভাবে করলাম বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও আমি বলছি এখানে যেটা সিএফবিটি, যেটা আমাদের দেয়া আছে গিভেন ইনফরমেশন, সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ ইয়ারলি ক্যাশ ইনফ্লোটা এইভাবে রিপ্রেজেন্ট করছে। সেক্ষেত্রে আমি এনসিও এবং ইনিশিয়াল কস্ট ক্যালকুলেশনের মাধ্যমে কী করেছি, ডেপ্রিসিয়েশনটা বের করে নিয়েছি, সেটা আমাদের হয়েছে 50,000। তাহলে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন, প্রত্যেকটা ঘরে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাচ্ছি আর্নিংস বিফোর ট্যাক্স। এই ইবিটি
ইবিটি এর উপর আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে কত পার্সেন্ট, 30%। এবং প্রত্যেকটা ঘরে 30% ট্যাক্স ক্যালকুলেশন করে দেখিয়েছি। খেয়াল করো, এখান থেকে ইবিটি থেকে যখন আমি ট্যাক্সটা মাইনাস করব তখন আমি পাবো কি ইএটি, দ্যাট মিনস আর্নিংস আফটার ট্যাক্স। তাহলে আমরা প্রত্যেক থেকে যেমন 30,000 থেকে 9,000 মাইনাস করে 21,000, দেন পেয়েছি 14,000, 28,000, 31,500 and 24,500। এবং এই আরেকটা ঘর এতক্ষণে বলা হয় নাই, সেটা হলো আমরা পঞ্চম বছর পর্যন্ত, 5th ইয়ার পর্যন্ত সিএফবিটি পেয়েছি, বাট আবার 5th ইয়ারে দেখিয়েছি ওয়ার্কিং ক্যাপিটাল। তোমরা জানো আমি আগের ক্লাসেও বলেছি, যদি ওয়ার্কিং ক্যাপিটাল আর সার্ভিস ভ্যালু থাকে সেটা আমরা লাস্ট ইয়ারে যে সেটাকে আমরা হিসাবভুক্ত করি, এবং সেই লাস্ট ইয়ার হিসাবভুক্ত করি কিসের সাথে, সিএফবিটি থেকে একবারে সিএফএটিতে সেটা আমরা নিয়ে যাই। মাঝখানে যে আমাদের ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স ক্যালকুলেশন ইত্যাদি এই ওয়ার্কিং ক্যাপিটাল আর সার্ভিস ভ্যালুর সাথে ক্যালকুলেশন হবে না, কারণ এখানে এই ওয়ার্কিং ক্যাপিটালের উপর কোনো ট্যাক্স ইম্পোজ করা যায় না, ওয়ার্কিং ক্যাপিটালের উপর কোনো ডেপ্রিসিয়েশন ইম্পোজ করা যায় না। আমি এসেছিলাম কোন পর্যন্ত, ইএটি, আর্নিংস আফটার ট্যাক্স। এখন আর্নিংস আফটার ট্যাক্সটা কি জন্য আমরা বের করলাম, যে ট্যাক্সটা ক্যালকুলেশন করে আমার কত থাকে, অর্থাৎ ইবিটির উপর আমার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যার জন্য আগে আমরা সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে ইবিটি করেছি। খেয়াল করো, অনলি ফর ট্যাক্স ক্যালকুলেশন। অঙ্ক তো তুমি এভাবে একের পর এক এটার পর এই করতে হবে, এটার পর সেই করতে হবে, এভাবে করে যাবে। আসলে বিষয়টা কিন্তু তা না, শুধু তোমাদের আমরা অঙ্ক শেখাচ্ছি তা না। কেন করলাম এই ডেপ্রিসিয়েশনটা সিএফবিটি থেকে, কেন মাইনাস করলাম, কারণ মাইনাস করলাম ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের ট্যাক্স এক্সেম্পটেড আইটেম, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স হবে না। সুতরাং আমরা সিএফবিটির মধ্যে তো আমার ডেপ্রিসিয়েশনটা রয়ে গেছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তাহলে এখান থেকে আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ইবিটি পেলাম, আর্নিংস বিফোর ট্যাক্স, তার উপর আমি ট্যাক্সটা ইম্পোজ করলাম। ট্যাক্সটা যখনই বেরিয়ে গেল তখন আমি ইএটি বের করলাম, আবার যে কী করলাম, এই ডেপ্রিসিয়েশনটা যোগ করলাম অ্যাকচুয়াল ক্যাশ ফ্লোটা নির্ণয় করার জন্য। দ্যাট ইজ, এটার নাম হলো সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। দেখো ইএটি, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ইএটি অ্যান্ড সিএফএটি। শুধুমাত্র এখানে ই আর এখানে সিএফ। সিএফ মানে এর মধ্যে তোমার ডেপ্রিসিয়েশন আছে, ক্যাশ ফ্লো, আর আর্নিংস মানে এখানে তোমার ডেপ্রিসিয়েশনটা নাই। আবার এটাকে আমরা কোনো কোনো জায়গায় দেখবা এনসিবিও বলে থাকি, এনসিবি। সিএফএটিকে আমরা এনসিবিও বলে থাকি, নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্যাশ বেনিফিট। এখানে আমার ডেপ্রিসিয়েশন আছে, এখানে আমার ট্যাক্সও মাইনাস করা আছে, আবার ডেপ্রিসিয়েশন ইনক্লুড করা আছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। তোমাদের অনেক সময় জিজ্ঞেস করা হয় কেন ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আবার ডেপ্রিসিয়েশন যোগ করা হয় ট্যাক্স ইম্পোজ করার পরে, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। এখন এই সিএফএটির উপর হচ্ছে আমি এখানে আমাদের এই অঙ্কের মধ্যে দুইটা রিকোয়ারমেন্টস ছিল, একটা হচ্ছে এমপিভি অ্যাট 10% অ্যান্ড আইআরআর, দুটো আমার রিকোয়ারমেন্টস ছিল। 10% ডিসকাউন্ট ফ্যাক্টরে আমার এনপিভি ক্যালকুলেশন করতে গেলে 10% ডিসকাউন্ট ফ্যাক্টরে 1 টাকায় কত আসে সেটা আমার দেখতে হবে। আমি আগের ক্লাসে তোমাদের অনেক সহজে ক্যালকুলেটরে কিভাবে এই 10% ডিসকাউন্ট ফ্যাক্টর বের করা যায় প্রত্যেকটা ইয়ারে, একবারে ক্যালকুলেটরে ডিজিটটার নাম হচ্ছে একটার থেকে আরেকটা, একটার থেকে আরেকটা। আজকে আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। ক্যালকুলেটরে আমি বের করে নিয়েছি 10% ডিসকাউন্ট ফ্যাক্টর প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত। যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালটাও আমার পঞ্চম বছরে ক্যালকুলেশন হচ্ছে, সুতরাং ওয়ার্কিং ক্যাপিটালটাও আমি পঞ্চম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি। অর্থাৎ আমার পঞ্চম বছরে ক্যাশ ফ্লোকে 0.621 দ্বারা গুণ করা হয়েছে, আবার ওয়ার্কিং ক্যাপিটালও 0.621 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে সিএফএটিকে যখন আমি ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমি প্রেজেন্ট ভ্যালু।
আমরা পিভির ঘরটা পেলাম সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরে প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার গুণ করে আমরা পিভি ঘরটা পেলাম, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। এই পার ইয়ার প্রত্যেক ইয়ারের প্রেজেন্ট ভ্যালুকে যোগ করে আমি পাচ্ছি টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3,08,960। এটা হচ্ছে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু। তোমরা জানো এনপিভি, আমি গত ক্লাসেও দেখিয়েছি এনপিভিটা বের করতে হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিইউ। তাহলে সেটা পজিটিভও এনপিভি হতে পারে, নেগেটিভ এনপিভিও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিইউর চেয়ে টোটাল পিভিটা বড়, সুতরাং এখান থেকে আমি এনসিইউ 3 লাখ মাইনাস করলাম, এনপিভি পাচ্ছি কত 8,960, অর্থাৎ পজিটিভ এনপিভি আমি পেয়ে গেলাম কত 10% ডিসকাউন্ট ফ্যাক্টরে। অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট 1 যেটা ছিল যে ক্যালকুলেট এনপিভি, তাহলে আমি সেটা পেয়ে গেলাম। এনপিভিটা হচ্ছে 8,960 এবং এটা পজিটিভ ফিগার। বারবার কেন বলতেছি পজিটিভ পজিটিভ, আমার বের করা হয়ে গেছে কাজ শেষ, বিকজ এখানে কিন্তু সেটা না ঘটে নাই। এর উপর ডিপেন্ড করতেছে আমার আইআরআর বের করা। শুরুতে আমি বলেছিলাম যদি এনপিভি বের করতে বলে, যে রেটে তোমার এনপিভি বের করতে বলে তার উপর ডিপেন্ড করতেছে তুমি পরবর্তী রেটটা বড় নিবা না ছোট নিবা। তো 3 লাখ টাকার উপর যে আমার 8,000 টাকা, এটা খুব বেশি পজিটিভ না, সুতরাং আমরা খুব দূরে যাব না। আমার যদি এখন একটা নেগেটিভ এনপিভি বের করতে হয়, এই ফিগার দেখি বোঝা যাচ্ছে রেটটা খুব বেশি দূরে নাই, 10-এর চেয়ে খুব বেশি দূরে নাই। সুতরাং আমাকে মাইনাস এনপিভি আনতে হলে বড় রেটে যেতে হবে। খেয়াল করো, যদি আমার এটা পজিটিভ এনপিভি আসে, নেগেটিভ এনপিভি আনতে হবে। নেগেটিভ এনপিভি আনলে কি করতে হবে, আরেকটা হায়ার রেটে যেতে হবে, অর্থাৎ 10-এর চেয়ে হায়ার রেটে যেতে হবে। কত হায়ার রেটে যেতে হবে, এটা আমার ট্রায়াল অ্যান্ড এরর প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। এই ফিগার থেকে বুঝতে পারছি যে আমি 15%-এ গেলেই মেবি আমি মাইনাসটা পেয়ে যাব, না পেলে আমার এরপরে আরেকবার আরেকটু বড়তে যেতে হবে। তবে আমাদের অভিজ্ঞতা হিসাবে দেখছি যে 15%-এ গেলে হয়তো আমি নেগেটিভ এনপিভিটা পেয়ে যাব, আর নেগেটিভ না পেলে আরেকবার করব। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আর যদি এটা নেগেটিভ পেতাম তাহলে এই 10%-এর চেয়ে ছোটো রেট নিতাম। কত ছোটো রেট নিতাম, এই ফিগারটা দেখে বুঝতাম যে আমি 5-এ যাব না 4-এ যাব। তবে সাধারণত 10%-এর রেটের পরে 15% মাইনাস পাওয়া যায়। আবার যদি 10%-এ নেগেটিভ আসে, সাধারণত 5%ও আমরা নেগেটিভ পেয়ে যাই, কারণ মার্কেট রেটের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে। আর এখানে আমার 3 লাখ এনসিওর জন্য 8,960, সুতরাং এটা 12 বা 13%-এ জিরো হয়ে যাওয়ার কথা। সো আমরা 15%-এর পরে দেখব, ট্রায়াল দিয়ে দেখব 15%-এ নেগেটিভ এনপিভিটা পাই কি না। যেহেতু 10% ডিসকাউন্ট ফ্যাক্টরে আমি পজিটিভ এনপিভি পেয়েছি, তাহলে এবার আমি 15% নিয়ে দেখলাম যে পিভি আমার হচ্ছে 2,69,973। দ্যাট মিনস এনসিউর চেয়ে কম। তাহলে আমি আগের নিয়মেই এনসিউটা মাইনাস করে পাচ্ছি 30,27, অর্থাৎ মাইনাস ফিগার পাচ্ছি। আমরা মাইনাস এনপিভি পাচ্ছি 30,027। তাহলে আমি আমার এই যে সূত্রটা অ্যাপ্লাই করব এখন এনপিভি বের করার জন্য, তার জন্য আমার পজিটিভ এনপিভি হলো 10% আর নেগেটিভ এনপিভি হলো 15%। এখন আমি তোমাদের সূত্রের মাধ্যমে কীভাবে রেটটা বের করবো সেটা দেখাবো। আমরা দুইটা রেট পেলাম। 10% এনপিভি হচ্ছে 8,960 অ্যান্ড 15% এনপিভি হচ্ছে মাইনাস 30,027। তাহলে আমাদের এনপিভি এই দুইটা রেট ব্যবহার করে বের করার যে সূত্র, সেটা হচ্ছে আইআরআর ইকুয়াল টু এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। তাহলে এ দ্বারা কি বোঝায়, এতে বোঝায় লোয়ার ট্রায়াল রেট, বি হচ্ছে হায়ার ট্রায়াল রেট, সি হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার রেট, আর ডি হচ্ছে এনপিভি অ্যাট হায়ার রেট। তাহলে এ হচ্ছে আমার 10%, দ্যাট মিনস 0.10, সি হচ্ছে যেটা আমি লোয়ার রেটে 10%-এ এনপিভি পেয়েছি, আর ডি হচ্ছে যে সি মাইনাস, এটা হচ্ছে ফর্মুলা মাইনাস, আর হচ্ছে আমার এটা হচ্ছে
কিসের মাইনাস? এটা হচ্ছে যেহেতু আমার 30,000 মাইনাস ফিগার, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস আমাকে দিতে হবে। 15 বি হচ্ছে 0.15, দ্যাট মিনস 15%, আর এ হচ্ছে 0.10, দ্যাট ইজ 10%। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.1115। এটাকে যদি আমি কিসে পার্সেন্টেজে কনভার্ট করি, যদি আমরা 100 দিয়ে এটাকে গুণ দিই, আর গুণ যদি আমি দেখায়ও দিই তাহলে অসুবিধা নাই। সেটা যদি আমি গুণ দেখায় দিই, তা দেখানোর দরকার পড়ে না। 100 দিয়ে গুণ করলে 11.15%। এটাকে যদি 100 দিয়ে আমি গুণ করি তাহলে 11.15%, দ্যাট ইজ 11.15% দিয়ে যদি আবার আমি অঙ্কটাকে জাস্টিফাই করতে চাই তাহলে কিন্তু আমি একটা 0 এনপিভি পাবো, যেটা এখানে আমাদের রিকোয়ারমেন্ট না। তাহলে আমরা আইআরআরটা আমরা দেখতে পেলাম কত পার্সেন্ট পাচ্ছি, 11 অর্থাৎ 11.15%-এর নিচে যতই যাব তত আমাদের লাভের পরিমাণটা কমে আসবে। অর্থাৎ এই পর্যন্ত আমরা যাব। যদি আমরা সর্বোচ্চ আর্নিংস পেতে চাই বা প্রফিট পেতে চাই বা রিটার্ন পেতে চাই তাহলে আমাদের এইটা কাম্য রেট হবে 11.15%। সুতরাং আমি আশা করি তোমরা এই ক্লাসে আইআরআর ক্যালকুলেশনটা বুঝেছো, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি এনপিভি ক্যালকুলেশনও আমি দেখিয়েছি। সুতরাং আইআরআর আর এনপিভি ক্যালকুলেশনে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না। যদি ক্লাসটা ঠিকমতো দেখে থাকো, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে তোমরা যে ফেসবুকের পেজের মাধ্যমে যে দেখবে সেটাতেও তোমরা কমেন্টে লিখতে পারো, এবং পার্সোনালি প্রয়োজনে আমাকে কল দিয়েও তোমাদের সমস্যার কথা জানাতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।